তো পরপর 3টি ইন্ট্রোডাক্টরি ভিডিও বানানোর পরে আমি ফাইনালি গত রবিবারের ম্যাচ নিয়ে কথা বলবো। আমি আগে হাত তুলে দিচ্ছি যে আমি পুরো ম্যাচটা দেখিনি, তবে অনেকটাই ফলো করার চেষ্টা করেছি আর সেটা নিয়ে মোটামুটি একটা রিভিউ করার চেষ্টা করব। লেটস স্টার্ট। রবিবারের ম্যাচে টসটা খুব ভাইটাল ছিল, আর আমি তো বুঝতেই পারিনি যে প্যাট কামিন্স তুমি টসে জিতে ব্যাটিং কেন করেছো। জেনুইনলি বোঝার চেষ্টা করছি যে কী কারণ হতে পারে। একটা তো জেনারেল কারণ হচ্ছে যে তুমি প্রথমে অত রোদে তুমি ফিল্ডিং করতে চাইবে না, বিকজ ইট রিয়েলি ড্রেনস ইউর এনার্জি। কিন্তু খালি সেই রিজনের জন্যই কি প্রথমে ব্যাটিং করে নেওয়া যায়? আই রিয়েলি ডোন্ট নো। প্রথম 10 ওভারে হায়দ্রাবাদ রীতিমতো গুছিয়ে খেলাচ্ছে, কিন্তু আমি তখনও ভাবছি যে কেন? ঠিক আছে, ভালো ব্যাটিং তো তুমি করছো, কিন্তু তুমি কেন ব্যাটিং কেন নেবে? আমার এটা স্ট্রেঞ্জ এই জন্যই লাগছিল, কারণ এই বছরের এই এডিশনে আইপিএলতে যেইভাবে যাচ্ছে আমরা একটা পরিষ্কার দেখতে পাচ্ছি, তুমি যত বড় টোটালি তুমি দাঁড় করাও না কেন, চেজিং টিম হিসেবে তুমি কিন্তু নিজেকে ব্যাক করবে যে না, যত বড় টোটালি হোক, 230 হোক, 240 হোক, এমনকি 260ও চেজ হয়ে যাচ্ছে। আর হায়দ্রাবাদেরও তো এটাই টেমপ্লেট যে তুমি প্রথমে টসে যদি যেত তুমি প্রথমে বোলিং করবে, বোলিং করে তুমি রেস্ট্রিক্ট করবে। আর হায়দ্রাবাদে এটা সব থেকে ভালো জিনিস যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে যে তুমি হায়দ্রাবাদ কিন্তু এই যখন 200 রান খেয়েও যাচ্ছে, তারপরে কিন্তু তারা চেষ্টা করছে যাতে 240টা 260 না হয়ে যায়, কারণ তাদের নিজস্ব যে ব্যাটিং পাওয়ার হাউস আছে তার উপর প্রচণ্ড ভরসা আছে। আর টু বি অনেস্ট, আমি জেনুইনলি ফিল করি যে কেকেআরের এই মুহূর্তে কিন্তু সেরকম ব্যাটিং পাওয়ার নেই যে তারা এত বড় একটা টোটাল দাঁড় করিয়ে দেবে যে এসআরএইচ সেটা চেস করতে পারবে। আর তোমরা যদি ইংলিশ কমেন্টারি সত্যি শুনে থাকো, তোমরা কিন্তু এটা শুনেছো নাকি জানি না, আমি দেখেছিলাম যে সেখানে বলছিল যে পিচটা কিন্তু বিশাল ফ্ল্যাট ট্র্যাক নয়, পিচে কিন্তু কিছুটা সাবস্টেন্স ছিল। প্রথম ইনিংসে দিনের বেলা কিন্তু স্পিনারেরা একটুখানি টার্ন পাচ্ছিল, একটুখানি পিচ থেকে অ্যাসিস্ট্যান্স পাচ্ছিল। ঠিক আছে, এটা আমার কথা নয়, এটা যারা কম বক্সে বসে থাকে সেই এক্সপার্টসদের কথা। হ্যাঁ, আর ওই যে অ্যাসিস্ট্যান্স যেটা আছে ওটা কিন্তু পুরোপুরি সেকেন্ড ইনিংসে পুরো নালিফাই হয়ে যায় আন্ডার লাইটস। এনিওয়েজ, যদি এবার আমি ম্যাচে আসি, ইনফর্ম শর্মাজি কা বেটা আর মুচ্ছার ট্র্যাভিস হেড, দিজ আর জাস্ট নাইটমেয়ার, অ্যাবসলিউট নাইটমেয়ার। তাও আমি বলবো যে পাওয়ার প্লেতে সুনীল নারায়ণকে যে তুমি 2টো ওভার দিয়েছো, ইট ওয়াজ আ ভেরি ব্রেভ কল। ঠিক আছে, কারণ পাওয়ার প্লের সময় ইউ নিড ইউর বেস্ট বোলার্স। এখন সিচুয়েশন এরকম জায়গায় চলে গেছে, গেম প্লে এই জায়গায় চলে গেছে ব্যাটসম্যানদের, ইউ নিড ইউর বেস্ট বোলার্স। ঠিক আছে, এখন পাওয়ার প্লে কিন্তু ডেথ ওভার্সের মতো ইম্পর্টেন্স। তুমি যদি কয়েকটা ম্যাচ দেখো যেখানে হাই রান চেজ হয়ে যাচ্ছে, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, সেখানে তুমি দেখবে চেজিং টিম কিন্তু পাওয়ার প্লেতেই খেলাটাকে শেষ করে দেয়। অ্যাপার্ট ফ্রম সুনীল নারায়ণ, আমার এটাও খুব ব্রেভ কল লেগেছিল যে তুমি যখন অভিষেক শর্মাকে যখন তুমি বল করছো, যখন কার্তিক ত্যাগী বল করছে, তখন তুমি একটা স্কোয়ার লেগে ফিল্ডার, একটা ফাইন লেগে ফিল্ডার রেখে দিয়েছো। তো ইউ হ্যাড আ ভেরি প্রপার প্ল্যান। তুমি অ্যাজ আ ফিল্ডিং ক্যাপ্টেন তুমি কিন্তু দুদিকে ফিল্ডার রেখে তুমি চাপতে পারবে না। তোমাকে এখন কিন্তু এরকমই হয়ে গেছে যে তোমাকে এক সাইডে 2টো ফিল্ডার রাখতে হবে আর প্রপার একটা প্ল্যানেই স্টিক থাকতে হবে। এবার ব্যাটসম্যান যদি তোমাকে ক্যারামতি করে যদি মেরে দেয়, দ্যাটস ক্রেডিট গোজ টু দ্য ব্যাটসম্যান, কুডোজ টু দেম। কিন্তু তুমি অ্যাজ আ বলার তোমাকে কিন্তু পুরো প্রপার ক্ল্যারিটি লাগবে। গেম কিন্তু প্রচণ্ড ইভলভ হয়ে গেছে। সে যে বলটা করেছিল আর এক্সট্রা যে হয়তো বাউন্স হয়েছিল নাকি জানি না, হ্যাঁ খেলতে যে অসুবিধা হয়েছিল, দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড উইকেট, রিয়েলি গুড উইকেট। এবার যেহেতু এসআরএইচ একটা টোটাল সেট করার জন্য যাচ্ছে, দে এবার আলট্রা অ্যাগ্রেসিভ, আর সেই জন্য আমার মনে হয় যে অনেক উইকেট এসআরএইচ থ্রো করে দিয়েছে। আমি যদি ট্র্যাভিস হেডের কথা বলি, হি ওয়াজ লুকিং ইন এক্সট্রাঅর্ডিনারি ফর্ম, প্রচণ্ড দারুণ ফর্মে লাগছিল, দেখে ভয় লাগছিল রীতিমতো যে একে আটকানো প্রচণ্ড মুশকিল, হয়তো 100 করে দেবে। কিন্তু ট্র্যাভিসে 1 শট টু মেনি, আউট হয়ে যায়। আর তারপরে আমি হেনরি ক্লাসেনের কথা বলবো। হেনরি ক্লাসেন তুমি একটা ওভারে রিঙ্কু সিংয়ের হাত থেকে বেঁচেছো। ঠিক আছে, রিঙ্কু সিংয়ের ওই ক্যাচটা, রিঙ্কু সিং 9 আউট অফ 10 টাইমস ওই ক্যাচটা ধরে নেয়। 9 আউট অফ 10 এই জন্য বললাম কারণ মিস করে দিয়েছিল আগের দিন। তো তুমি ক্যাচ দেওয়ার পরে তুমি মারো, ঠিক আছে, আমি বুঝতে পারছি হায়দ্রাবাদের ফর্মুলা, হায়দ্রাবাদের ফিলোসফি হচ্ছে যে মেরে খেলতে হবে, কিন্তু তুমি অফের বলটাকে অফে মারো। তুমি তো ভালো খেলতে পারো, তুমি অফে মারো, সবই তুমি লেগে টেনে টেনে মারছো কেন? ওয়াই? আর তারপরে রহমান পাওয়ালের সেই ক্যাচ, দুর্ধর্ষ ক্যাচ, ব্যাপক ক্যাচ, এমন ওরকম ক্যাচ কিন্তু পুরো ফিল্ডিং ইউনিটকে, বোলিং ইউনিটকে আপলিফ্ট করে। খেলা কিন্তু এখন এমন জায়গায় চলে গেছে যে তুমি অ্যাজ আ ফিল্ডিং ইউনিট তোমাকে কিন্তু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ফিল্ড করতে হবে। আমি দেখছিলাম আগের দিন ম্যাচটা খুব ক্লোজলি ফলো করেছিলাম, ফিল্ডারদের আশপাশ দিয়ে বল চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি প্রত্যেকটা ফিল্ডার যদি গ্লেন ফিলিপস, আমি জানি প্রত্যেকটা ফিল্ডার গ্লেন ফিলিপস হতে পারবে না, কিন্তু তারা যদি প্রাণ দিয়ে যদি
ঝাঁপিয়েও পড়ে, তাহলে কিন্তু বলারদের একটা কনফিডেন্স বাড়ে যে হ্যাঁ ভাই আমরা পারবো, বল ভালো করতে হবে, ফিল্ডার্স আমাদের পিছনে আছে। ব্যাটসম্যান ধুমধাম কেলিয়ে যাচ্ছে, বলার খালি বলই করে যাচ্ছে, ফিল্ডার এরম করে খালি ফিল্ড করছে। দিস ইজ নট হাউ দ্য গেম ইজ প্লেড ইন দিস এরা। আর আমি ঈশান কিষানের আউটটা তো খুবই বাজে বলবো। ঈশান কিষানের আউটটা এই জন্য বাজে বলবো কারণ প্রথমে তুমি ভালো করেছো, সুনীল নারায়ণকে তুমি স্টেপ আউট করে মেরেছো, তুমি পরের বলটাও মারার চেষ্টা করছো, ঠিক আছে সেটা ডিবেটেবল, আমি তোমার সাপোর্টে আছি যে ঠিক আছে তুমি মারতেই পারো, কিন্তু তুমি আবার স্টেপ আউট করে কেন? ডু ইউ নো হু দ্য গোট সুনীল নারায়ণ ইজ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমার মনে হচ্ছে তুমি একটা গুড লেন্থের বলকে তুমি কি বলে হাফ বলি করে মেরে দিলে, পরেও তোমাকে একই বল দেবে, আউট হয়ে গেলে। সেম শট সেম ওয়ে হতে পারে না। তুমি ক্রিজে থেকে মারো, ক্রিজে থেকে তুমি উইথ দ্য স্পিন খেলো, ঠিক আছে, এক্সট্রা কাভারের ওপরে খেলার চেষ্টা করো। প্রায় রীতিমতো ধস নেমে গেছিল প্রথম ইনিংসে। আমি বলবো কেকেআর খুব সুন্দর বোলিং করেছে, ভালো ডিসিপ্লিন দেখা গেছে। বরুণ চক্রবর্তী যখন মার খাচ্ছিল তখনও যেই বলগুলো করছিল, মানে ছন্ন ছাড়া বলিং নয়। তুমি বলার যখন বাজে মার খাওয়ার পরেও যখন ঠিক লেন্থে বল করবে, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ইউ নিড টু গিভ ইট টু দি বলার্স, ঠিক আছে চেষ্টা করছে। অ্যান্ড কংগ্রাচুলেশনস টু সুনীল নারায়ণ, 200টা উইকেট হয়ে গেছে আইপিএলে, মানে ইন্টারন্যাশনাল বোলার হিসেবে আই গেস হি ইজ দ্য অনলি বোলার হু রিচ 200 উইকেটস। তো মানে স্যাটা ভেঙে দিয়েছে একদম কেকেআরের হয়ে, ঠিক আছে। যাই হোক, ব্যাট করতে এসে আমি তো বলবো যে মানে কেকেআরের খুব বেশি কিছু করার ছিল না, যে বিশাল টার্গেট চেস করছে সেরকম কিছু ব্যাপার ছিল না। এখানে আমি কেকেআরের ব্যাটিং লাইন আপকে নিয়ে একটুখানি সমালোচনা করব, যে গত দুটো ম্যাচ যেটা জিতেছিল ওটা কিন্তু ওই দুটো ম্যাচ যেভাবে ওদের প্রায় একটা মিনি ধসের মতো হয়ে গেছিলো, ওটা কিন্তু হওয়া উচিত নয়। তোমার রিঙ্কু সিং তোমাকে বার করে দিল, একটা যে পয়েন্ট পেয়েছো ওটা প্রায় মানে পুরো রিঙ্কু সিংয়ের পয়েন্ট, ঠিক আছে, ওটা কেকেআর এর পয়েন্ট না, রিঙ্কু সিংয়ের পয়েন্ট। তো ব্যাটিংয়ে কিন্তু দেয়ার আর কনসার্নস। ফিন অ্যালেনের যে ইনিংসটা, ঝোড়ো একটা ইনিংস, ছোট্ট ইনিংস কিন্তু ইম্প্যাক্টফুল, সেটা কিন্তু মানে সারিজকে একদমই খেলা থেকে বার করে দিল। তো আমি বলবো ঠিক আছে, রাহানে আর রঘুবংশী দুজনে খুব ভালোভাবে খেলেছে। হ্যাঁ, অন্য টিম যেরকম হয় যে আমরা নেট রান রেট বাড়িয়ে দেবো এরকম যখন টার্গেট চেস করবো, সেই দিকে যায়নি। ওরা জানতো যে কেকেআরের ব্যাটিং লাইন অতটা স্ট্রং নয়, তো নিজেদের ওপরে দায়িত্ব নিয়ে খেলে গেছে যতটা দূর খেলেছে। তো ঠিক আছে, ইটস আ গুড ম্যাচ। এবার পরবর্তীকালে কলকাতাকে যদি সত্যি ভালো করতে হয় তাহলে কলকাতার ব্যাটিংকে ফায়ার করতে হবে, ঠিক আছে। আর মানে খালি ইনফর্ম হলে হবে না, ফায়ার করতে হবে। আশা করছি মোটামুটি কেকেআর আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে। পরবর্তী ম্যাচগুলো দেখা যাক কোথায় হবে, কি হবে, তার রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।